তোমাদের এই ব্যাচে হচ্ছে আমি স্টুডেন্ট আর হয়তো 3-4 জন নিব, আর স্টুডেন্ট নিব না। ভাবছিলাম আর একটু বেশি নিব, কিন্তু তোমরা তো সবাই ভোট দিলা দেখলাম 50 জনের ভিতরে। তো ক্লাসটাও হচ্ছে সেভাবে করার ট্রাই করো, ক্লাসে যদি অ্যাটেন্ডেন্স কম থাকে তাহলে তো প্রবলেম। ওকে, আমি হচ্ছে তোমাদের এই যে যারা যারা পরীক্ষা দিছো তাদের একটু রেজাল্টটা দেখাই, তারপরে সলভ ক্লাসটা দিচ্ছি। তো এখানে দেখো এই যে জান্নাত আশা, তুমি প্রথম পরীক্ষা দিচ্ছ, এখানে টাইম ওয়াইজ ওঠে, যে আগে দেয় তারটা আগে থেকে। তো ও পাইছে 73, আর যে আগে পরীক্ষা দেয় ও অলওয়েজ ফার্স্ট। ঠিক আছে, ওকে নিয়ে কোনো ডাউট নেই। তারপর আবির হোসেন 72, সঞ্জিদা 63, জেবিন 71। তারপরে এই যে মোহাম্মদ মার্জান সরকার, তোমার এত করুণ অবস্থা কেন? 29, পাস মার্কই তো 33-এ, তুমি তো ফেল। তারপর ইরশাদ জাহান 63, নুজাইমা 81, সায়েম 82, তামান্না 64, গোলাম রাসুল, তুমি তো তুমি তো হচ্ছে মানে খুবই কম পাইছো, 37। আর একটু আগে হবে, 37-কে ইনভার্স করতে হবে, ইট উইল বি লাইক 73 করতে হবে। আফরা 60, নৌশিন 68, তারপর মেজাবিন পাইছে 66, ফেরদৌস 61, জুনায়েদ 51, তাসিন 83। ওই মেবি হাইস্ট পাইছে না? হ্যাঁ, তাসিন, ফারহান তাসিন। তারপরে মিনহাজ পাইছে 50। এন্ড হোয়াট ইজ দিস? এটা কি? অ্যানি? এই নৌশিন নামে একজন আছে, বাচ্চা তুমি নাকি? তুমি কি আসো ক্লাসে? নাজিফাও হতে পারে, অ্যান নামে, আই ডোন্ট নো। তোমার নামটা ঠিকঠাক ভাবে লিখবো না? না ভাইয়া, নাম, এটা আমি না। ওকে, এনিওয়ে, এটা লিখছে এই জন্য এরকম দেখাচ্ছে। তারপরে আব্দুল্লাহ মাসুদ 79, তারপরে সাকিব 33। এই যে টেনে টুনে পাস। এই সাকিব, তোমার এই অবস্থা কেন? তারপরে মারুফ বিল্লাহ 28। মারুফ বিল্লাহ, তুমিও কম পাইছো অনেক, মানে এটা পাস মার্ক উঠে নাই। তারপর হাসিব হচ্ছে 52। এই হচ্ছে তোমাদের রেজাল্ট। ওকে, হাসিব মনে হয় পরীক্ষা একটু লেটে দিছো, তোমার রেজাল্ট ওইখানে ছিল না। আমি যখন রেজাল্ট পাবলিশ করছি সেখানে তোমার নাম ছিল না। এনিওয়ে, সমস্যা নেই। যারা যারা কম পাইছো, আই ডোন্ট নো তোমরা কেন কম পাইছো। হয়তো এটা হইতে পারে যে তুমি এর আগের যে ক্লাসগুলো হয়েছে ওগুলো কমপ্লিট করো নাই, না করে পরীক্ষা দিছো। বাট আমি যা পড়াই সেভাবে আমি কোশ্চেন করি। হ্যাঁ, হতে পারে তোমার কিছু কোশ্চেন একটু মানে ডিফারেন্ট থাকে, এটা করতে হয় অ্যাকচুয়ালি। তুমি যদি সব কোশ্চেনই একদম সহজ সহজ যা পড়াই তাই দিয়ে দিই তাহলে কেমন হবে? একটু তো ডিফারেন্সিয়েশন আনা দরকার, তাহলে ধরো তুমি নিজে নিজের অবস্থানটা বুঝতে পারবা। ওই জন্য হচ্ছে ট্রাই করবা যে আমাদের ক্লাসগুলো যেগুলো আমি করে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করে আলাদা একটা নোট রাখার। সেই অনুযায়ী তুমি যখন পরীক্ষাটা দিবা দেখবা যে এমনিতেই একটা ভালো মার্ক পাবা। আর এই যে পরীক্ষাগুলো দিয়ে যে মেরিটটা আসতেছে, এটাকে যখন তুমি একটা মোটিভেশন হিসেবে নিবা তখন দেখবা যে পড়াশোনা হচ্ছে, রিভিশন হচ্ছে। একবার আমি ক্লাস নিচ্ছি, তুমি পড়তেছো, আবার পরীক্ষার আগে পড়তেছো, তো রিভিশন হয়ে যাচ্ছে, সবকিছু মাথায় থাকবে। ঠিক আছে, এখন আসো আমরা সলভ ক্লাসে চলে আসি। সো ফার্স্টে যে কোশ্চেনটা, এটা হচ্ছে আইকিউ থেকে একটা কোশ্চেন, তাই না? এ ক্লক loses 30 minutes each day. How many days it will take to reach a point where the clock will indicate the correct time? তো এখানে প্রশ্নটা কি বলছে আর এটা কোন টাইপ, বলো তো এটা কিভাবে করতে হয়? শিখাইছি তো। 720 দিয়ে হচ্ছে ভাগ হবে 30। হ্যাঁ, 720-কে এই যে সময় যতটুকু সে হারাচ্ছে এটা দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমার অ্যান্সার কি হবে বলো? 720 / 30, দ্যাট উইল বি লাইক 24। তাহলে এটার উত্তর হচ্ছে 24। এটা ইজি একটা আইকিউ ছিল। তারপরে চলে আসো তোমার, আচ্ছা ইনটাকে একবার ডিলিট করে কিভাবে, তারপরটাতে চলে আসো। ওকে, যে ইট ইজ কোয়ার্টার টু 9। কল আসছে, কেটে গেছে, ইট ইজ কোয়ার্টার টু 9 ইন এ ওয়াল হ্যাংড অ্যানালগ ক্লক, হোয়াট ইজ দি টাইম সিমড ইন দ্য মিরর? মানে একটা অ্যানালগ ঘড়িতে কয়টা বাজতেছে? কোয়ার্টার টু 9। তাহলে মিররে কি দেখাবে? তাহলে আমাকে বলো যে কোয়ার্টার টু 9 মানে কি, এক্স্যাক্টলি টাইম কত? 8টা 45। ভাইয়া আহ, একটু জুম করলে ভালো হইতো, দেখা যায় না। তো তুমি নিজেই জুম করো, নো প্রবলেম তো। আমিও জুম কর, দরকার নেই, তুমি নিজে জুম করতে পারবে স্ক্রিন। জুম করো, হয়েছে?
জি ভাইয়া হয়েছে, প্রথমে বুঝতে পারিনি। ওকে ওকে। সো এটা হচ্ছে কয়টা, 8:45, অর্থাৎ 9:45 বাজতেছে, জন্য বলতেছে Quarter to 9। তাহলে 8:45 হলে আমরা মিরর ইমেজ যেটা দেখতে পাবো, অর্থাৎ ধরো একটা ঘড়ি যেটা আমি দেয়ালে রেখে দিছি, তার অপোজিট পাশে একটা আয়না ঝুলানো আছে। এখন আয়নাতে আমি কি সময়টা দেখবো, এটাকে বের করার টেকনিকটা হচ্ছে কি থেকে বিয়োগ করতে হবে, কত থেকে? 11টা, 11, 11টা 60। রাইট, 11:60, অর্থাৎ 11:60 থেকে আমি বিয়োগ করব যে সময়টা এখানে আছে এক্স্যাক্টলি সেটা। তাহলে 11:60 থেকে তুমি যদি এই 8:45 বিয়োগ করো, তাহলে উত্তর কত হবে বলো? 3:15 হবে। 3টা 15। 11:60 থেকে 8:45, তাহলে 3:15, সেটার উত্তর হচ্ছে 3:15। তারপরে আসো যে সকাল 9টায় ঘড়ির কাঁটা, ঘন্টা মিনিটের কাঁটা মধ্যবর্তী কোণটা কত? তো যখন 9টা বাজে, তো আমাদেরকে আগে এটা বলো যে এই টাইপের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বললে কোন টেকনিকটা ইউজ করবো, ওই যে একটা শর্টকাট টেকনিক ছিল সেটা কি বলো? 11 × m - 60 × h/2, তাই না? তো এখানে দেখো 9টা বাজতেছে, তাহলে 9টা বাজলে এখানে এম এর ভ্যালু কত, 0, এইচ এর ভ্যালু কত, 9, রাইট? এম হচ্ছে এখানে 0, এইচ হচ্ছে এখানে 9। এখন তুমি করো এই যে রুলসে, এই শর্টকাট টেকনিকে বসাও, 11 × 0 - 60 এইচ হচ্ছে কত, 9। এটা তো পুরাটাই 0 হয়ে যাবে, শুরুটা যেহেতু 0 দিয়ে গুণ, তাহলে এই অংশটুকু থাকবে। তাহলে 6 নং 54, 540। তারপর দেখো 2 দ্বারা ভাগ করলে কত হবে, 270, রাইট? 270। এখন 270 তো অবশ্যই 180 থেকে বড়, এটাকে তাহলে 360 থেকে মাইনাস ষাট দিয়ে করতে বিয়োগ হবে। করতে হবে না ভাই? তাহলে কত হবে বলো? 90 ডিগ্রি। ঠিক আছে, এটা উত্তর হবে 90 ডিগ্রি। সো এইভাবে তোমরা করবা। ওকে, এখন চলে আসো নিচেরটাতে, যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতাকে, আইকিউ থেকেই 3টা কোশ্চেনই ছিল, সেটা বলো, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতাকে। এগুলো তো ঝটপট অ্যান্সার করতে হবে, এগুলো ডিরেক্ট পড়াইছি। হুম, আর প্রথম সুম্পা পোষাওয়া। গুড, রাইট। তারপরে বর্ণবিন্যাস কোন তত্ত্বে আলোচিত হয় বলো? ধ্বনি ধ্বনি তত্ত্ব। তত্ত্বে। ধ্বনি তত্ত্বে। ধ্বনিতত্ত্ব। তারপর দেখো ধ্বনি তত্ত্ব। আবিধান অনুযায়ী কোনটি আগে আসবে, শুরুতে আমরা কোনটা পাবো? কিয়? অযোগ আবিধানিক কারণ, মতানুসক্ষীয়। রাইট, ক্ষীয়। কি হয়ে গেছে? তারপরে চলে আসো যে বাংলা লিপি উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? ব্রাহ্মীলিপি। ব্রাহ্মী লিপি। রাইট। ব্রাহ্মীলিপি। তারপরে মৈথিলি ও বাংলার মিশ্রণে যে একটা ভাষা আসছে সেটাকে আমরা বলতেছি ব্রজবুল। ব্রজবুলি ভাষা, রাইট। ব্রজবুলি, ব্রজবুলি। আর আর অপভ্রংশ আমরা কোনটাকে বলতেছি, যখন ওই যে তোমার ভারতীয় আর্য থেকে পরবর্তীতে তোমার দুইটা ভাগ, একটা হচ্ছে মাগধী আর একটা হচ্ছে কি এই যে তোমার গৌড়ীয় আর গৌড়ীয়, গৌড়ীয় আর মাগধীর যে একটা মিশ্রণ, মিশ্র। সেইখান থেকে আসছে হচ্ছে অপভ্রংশ। ঠিক আছে, তারপরে এই যে দেখো এখন আসছে ফরেন ফ্রেজ। ফরেন ফ্রেজ থেকে কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টে একটা মার্ক থাকেই, কিন্তু তোমরা কখনোই এটা পড়ো না। আমাকে এটা বলো যে আর ফার্স্ট এগুলা টাইমের বুঝি নাই স্টুডেন্ট ভাই, যারা এগুলা ছিল, কি আসলে? ফার্স্ট টাইম যখন তুমি পরীক্ষা দিছো, তখন কয়জন তোমরা ফরেন ফ্রেজ পড়ছো এখানে, এখানের মধ্যে এই যে 23 জন ক্লাস করতেছো, কয়জন পড়ছো ফরেন ফ্রেজ এইবারই পড়ছো? ফার্স্ট বার। এবার ফার্স্ট দেখলাম একটা ভাইয়া। পড়ছিলাম ভাই, সবগুলা ক- পড়া হয়নি। ওই যে কয়েকটা পড়ছিল, একজন পড়ছে তার মানে, অথচ এটা অ্যাডমিশন টেস্টে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। কিছু কিছু ইউনিভার্সিটিতে তো আসেই, 100% আসে, যেমন বুঝবার জাহাঙ্গীরনগর মতো একটা। অনেকগুলো ছিল। হ্যাঁ, তো এগুলা কিন্তু পড়া লাগে। এখন আই ডোন্ট নো যে স্টুডেন্টরা কেন অ্যানালাইসিস করে না, কেন এরকম ঠিকঠাক ট্র্যাকে থাকে না, তারাই ভালো জানে। এনিওয়ে, এখন আসো আমরা সলভ করি। দ্য ফ্রেজ সাইন ডাই, সাইন ডাই মানে কি বলো? অনির্দিষ্ট। আনসার্টেইন, রাইট, অনিশ্চিত। অনির্দিষ্ট, গুড। তারপর চলে আসো স্ট্যাটাস কুও, এটার মানে কি বলো? এটা প্রায় শুনছো, এই যে যখন আন্দোলন চলছিল, কোটা বিরোধী আন্দোলন, তখন এই স্ট্যাটাস কিউ শব্দটা আসছিল, এটার মানে কি? হ্যাঁ, এক্সিস্টিং সিচুয়েশন উইদাউট চেঞ্জ। রাইট, এক্সিস্টিং সিচুয়েশন উইদাউট এনি চেঞ্জ। অর্থাৎ ওই যে তোমার যখন তারা চাচ্ছিল যে আইনটাকে চেঞ্জ করার জন্য, তখন সেখানে একটা স্ট্যাটাস কিউর কথা বলতেছিল, যে স্ট্যাটাস কিউ করা হয়েছে, অর্থাৎ তোমার আগে যেটা ছিল সেটাকে বলবৎ করা হয়েছে, এখন আবার কেন আন্দোলন তাহলে চলবে? তো অতদিন পর্যন্ত তো অলরেডি সবকিছু ইয়ে ইয়ে হয়ে গেছে, তো এখন স্ট্যাটাস কিউতে কি যায় আসে? আর সরকারের এই সকল স্ট্যাটাস কিউকে কেউ বিশ্বাসও করে না, যে এখন বলতেছে স্ট্যাটাস কিউ, কয়েকদিন পরে বলবে যে আবার কোটা চালু করে দিছে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি।
তারপর চলে আসো যে প্রিমা ফেসি, এটার মানে কি বলো? প্রিমা ফেসি, At the প্রিমা first view. ফেসি, রাইট, এট দ্য ফার্স্ট ভিউ। ঠিক আছে। প্রথম দেখা। তারপরে হ্যাঁ, প্রথম দেখা। তারপর দেখো এনবি। এনবি আমরা প্রায় যে কোনো লিটারেচার তুমি রিভিউ করবা বা যে কোনো একটা মানে বইতে বা Nostalgia. কোথাও গুগলে, তখন দেখবা যে এনবি লেখা থাকে। বা তুমি বাংলাতেও দেখবে অনেক সময় এটাকে। এটার বাংলাটা কি বলো তো? এনবির বাংলা? মানে উল্লেখ বা হ্যাঁ, উল্লেখযোগ্য উল্লেখ্য বিশেষ না, এটা হচ্ছে দ্রষ্টব্য না ভাই? রাইট রাইট, বিদ্রোহ লেখা থাকে, বড় শিকার বি দয়র ফলা, মানে বিশেষ দ্রষ্টব্য। সেটাকে ইংলিশে বলা মানে হয় এনবি। বিশেষভাবে লক্ষ্য করুন এরকম কিছু হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, রাইট। এটার ফুল ফর্মটা হচ্ছে নোটা বেনি। ঠিক আছে, বি নম্বর, নোটা বেনি। নোটা বেনি। তারপর নোভিয়া রিচ মানে হচ্ছে নতুন যারা ধনী হয়, তাহলে নিউ রিচ। ঠিক আছে। তারপর দেখো লিঙ্গুয়া ফ্রাঙ্কা। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ, এটাও প্রচুর আসে পরীক্ষায়। তো এটা কিভাবে, যেমন ধরো দুইটা অঞ্চল, এখন দুই অঞ্চলের ভাষা ডিফারেন্ট, তাদের মধ্যে তো কমিউনিকেশন দরকার আছে, তাই না? যেহেতু পার্শ্ববর্তী, তো তারা এমন একটা ল্যাঙ্গুয়েজ চুজ করবে যেটা দুই দেশের মানুষজনই কথা বলতে পারে, বা মানে অ্যাটলিস্ট কিছু কিছুটা হইলেও পারবে। তো এই জন্য এই একটা কমন ল্যাঙ্গুয়েজ আসবে, সেটাই লিঙ্গুয়া ফ্রাঙ্কা। ওকে, কমন ল্যাঙ্গুয়েজ। তারপর চলে আসো যে হিভিয়াস কর্পাস, এটাও প্রচুর ইম্পর্টেন্ট পরীক্ষা, সেটা মানে কি বলো? ফান্ডামেন্টাল রাইটস অফ পিপল। রাইট, অর্থাৎ যারা হচ্ছে প্রিজনার্স, ঠিক আছে, যারা ধরো অপরাধী, দোষী, কারাবরণ হয়েছে, তাদের যে একটা মৌলিক অধিকার আছে সেটাকে বলা হয় হিভিয়াস কর্পাস। তারপরে কুল দে সেক, এটার মানে কি বলো? হুম, ডিড ডিড ডেড ইন্ট জানি মানে না। একদম, এটা মানে হচ্ছে বলতেছে জানি না। কুলদেসাক মানে হচ্ছে ডেড এন্ড, অর্থাৎ মানে একদম সব দিক থেকেই পথ বন্ধ অবস্থা, এরকম। যেমন এই যে রিসেন্টলি এই যে ভারত দেখবা খালি কিছু মুভি বানায় না, এই যে ফাইটার বিমান দিয়ে একের পর এক মুভি বানাইতেই আছে বানাইতে আছে, অথচ তাদের এই যে কি রাফাল বিমান তো পাকিস্তান ডুবে মানে দিছে, ধ্বংস করে। ঠিক আছে। তো এখানে একটা বিষয় আছে, দেখবা যখন ওই মুভিগুলা হইতো, তখন দেখবা যখন একটা ফাইটার জেটকে তোমার সামহাউ অন্য অন্য যেমন তোমার ধরো ইন্ডিয়ার একটা জেট বিমান পাকিস্তানের ভিতরে ঢুকছে এরিয়ার মধ্যে অ্যাটাক করার জন্য। তো পাকিস্তানের যে জেট গুলা আছে তারা সেটাকে অবরুদ্ধ করে ফেললো, হ্যাঁ। তখন যে একটা ওয়ার্ড বলে না, ওই ওয়ার্ডটা কি বলতে পারবা? ও তখন বলে যে এরকম একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে, আমাকে আটকে ফেলছে, আমার কোনো ওয়ে নাই বাঁচার এখন। ইন্টারসেপ্ট বলেন, ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট তো মানে হচ্ছে একদম আঘাত হানা, বাট ওই কথাটাকে বলে অ্যাম্বুশ। তোমাকে একেবারে অ্যাম্বুশ করে দিছে, মানে তুমি এখন আর কোনো ইয়ে নেই। ওই যে কি বলে, চতুর্দিক থেকে আটকে দিছে, তাহলে এটাকে বলে কি বাংলায় কিভাবে বলা যায়? উভয় সংকট, মানে ফাঁদ। চারদিকেই সংকট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ও কাইন্ড অফ ওইটা আর কি। তারপর চলে আসো যে বন ভয়েস, এটার মানে কি বলো? এটা তো আমি এটা তো পারা জানি। উচিত। হ্যাঁ, এটা তো গুড আমি থিং। জানতাম, তাহলে কি? এটা হচ্ছে উইশ এ গুড ট্রিট। ঠিক আছে। তারপর দেখো এলামুড, এটার মানে কি? অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট ফ্যাশন। রাইট, অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট ফ্যাশন। তো তোমরা বলো তো এখন ছেলেদের কোন ফ্যাশনটা চলতেছে? এখন মেবি ওল্ড মানি এরা চলতেছে, এখন রাইট? খালি ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছে। আরে ধুর, তুমি ওসব দিকে কেন যাচ্ছ? আমি মানে পোশাক আশাকের কথা বলছি আর কি। এখন মেবি ওল্ড মানি চলতেছে। দেখবা লাস্ট একটা মোমেন্টে ছেলেরা কি পরতো, ন্যারো ন্যারো প্যান্ট পরতো না, চিপাক, আমার ওগুলো কখনোই ভালো লাগতো না। কিন্তু ইদানিং আবার দেখবা যে সবাই প্লাজো একটু পরে ঢোলা ভাইয়া। ঢোলা ঢোলা ড্রেস পরতেছে, মানে বা হচ্ছে প্যান্ট জিন্সের প্যান্ট গুলো একটু ঢোলা থাকতেছে। ইটস গুড, গুড টু গো। খালি খালি তো এটা হচ্ছে ওল্ড ব্যাগি ওল্ড মানি ফ্যাশন ব্যাগি টাইপের ফ্যাশন। হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাগি, ব্যাগিটা শুরু হয়েছে আবার। এটা আগে ছিল না। আবার দেখবা একটা সময় কিন্তু আমরা যখন ছোট ছিলাম, প্রাইমারিতে ছিলাম বা হাই স্কুলে যখন উঠবো, ওই সময় প্রচুর এই মোবাইল প্যান্ট পরতাম, মানে চারদিকে পকেট থাকবে। এখন আবার ওই ট্রেন্ডটা আবার শুরু হয়েছে, এখন আবার পড়তেছে মানুষজন, মাঝখান দিয়ে আবার চলে গেছিল। সো ট্রেন্ড হঠাৎ হঠাৎ করে চেঞ্জ হয় আবার আসে। বাট একটা জিনিস মনে রাখবা, ক্লাসিক্যাল যে জিনিসটা ওটা সব সময় টিকে থাকে। ক্লাসিক্যাল কথাটার মানে কি বলতো? এই যে আমরা বলি না ক্লাসিক্যাল গান, ক্লাসিক্যাল ডান্স, মানসম্মত। মানে পুরোনো যে হ্যাঁ স্ট্যান্ডার্ড পুরনো, যেটা পুরনো, ঠিক আছে, বাট ভিন্টেজ এটা টাইপ। ঐতিহ্যবাহী টাইপের। মানে ঐতিহ্য। ক্লাস, সাধারণ ক্লাসিক মানে হ্যাঁ সাধারণ। যুগ আমি যুগ বলি ধরে ক্লাস, যেটা চলে যাচ্ছে চলে রাইট, আসছে। এটা এটা একটা গুড অ্যান্সার হইতে পারে যে যুগ যুগ ধরে যেটা চলে আসে, অর্থাৎ যেটা কিনা তোমার পূর্বের একটা জিনিস, মানে সামথিং দ্যাট ইজ, মানে তুমি বলতে পারো যে অনেক আগের জিনিস কিন্তু যেটা রিলেভেন্সটা এখনো বর্তমান। মানে এটা অনেক আগের জিনিস কিন্তু এখনো সেটার যে প্রভাবটা বা রিলেভেন্সটা সেটা এখনো আছে, এটাকে বলা হয় ক্লাসিক্যাল। জনপ্রিয়তা। যেমন দেখো, আমরা স্টিল সেই কত আগের যুগের গান শুনি না, অথচ অনেক ভালো লাগে। কিন্তু তুমি লাস্ট দেখো, লাস্ট
লাস্ট যেই ইমিডিয়েট রিসেন্ট সময়ের যে সকল গানগুলো তোমার খুব ভাল লাগছিল শুরুতে, এখন কিন্তু তোমার ওইটা আর ভাল লাগতেছে না। তুমি এখন নতুন গান শুনতেছো। এখন পাকিস্তান গান যেগুলো আসতেছে, ড্রামার গানগুলো, ওগুলা ভালো লাগতেছে। ওয়েস্টে, তারপরে বলিউডের গান তো এখন ভালোই লাগে না, কিছু আইটেম সং ছাড়া। কিন্তু আগের যুগের যে বলিউডের গানগুলা, ওগুলা কি রিপ্লেস করা যাবে? এখনো শুনলে এখনো মানে পুরা কি বলে, ওই যে গুজবাম টাইপের হয়ে আসলে যায়, কাইন্ড অফ। তো ওইটা হচ্ছে ক্লাসিক্যাল, অলওয়েজ যেটা রিলেভেন্স থাকে, এরকম টাইপের জিনিস। এনিওয়ে, চলে আসি পরে। দেখো, অ্যামিকাস কুরি প্রচুর আসে পরীক্ষা, এটার মানে কি বলো? অ্যামিকাস কুরি, a friend of the court. ফ্রেন্ড রাইট, অফ দ্য ফ্রেন্ড কোড। অফ দ্য কোর্ট। গুড। তারপর চলে আসো এখানে বাংলা থেকে আরো কিছু কোশ্চেন। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে দেখা যায় কোন পদে? বলো। এটার মেবি অ্যান্সারটা অব্যয়। ভুল দেওয়া। এটা হচ্ছে তোমার সম্বোধন পদ দেওয়া আছে। এটা হবে কি? এটা অব্যয় হবে। ঠিক আছে, এটা আমি একটু কারেক্ট করে দিই। অ্যান্সার কি? অব্যয়। ভাই ও চাচ্ছি তো মনে হয় সম্বোধন পদে দেওয়া। না, মানে এখানে একটা বিষয় আছে তোমার, ধরো এটা ছিল যে যদি অব্যয় পদ থাকে তাহলে অব্যয় হবে, যদি সেটা না থাকে তাহলে সেক্ষেত্রে সম্বোধন পদ, এরকম একটা কথা ছিল, আই গেস। ওইটাই দিও। তারপর দেখো, অভিধানে অনুসৃত বর্ণানুক্রম সাজানো হয়েছে নিচের কোন গুচ্ছটি, মানে কোথায় তোমার একদম আছে, সিকোয়েন্সটা ঠিক আছে, বলো। এটা বোঝাই যাচ্ছে, দেখো তুমি যদি এখানে ইলিমিনেশন মেথডে আগাও, এই যে খ দিয়ে শুরু হয়েছে, তারপর ক দিয়ে শুরু হয়েছে, খ এর পরে কি ক আসবে? বলো, এটা কি সম্ভব? না। তাহলে 1 নম্বর অপশন হবে না। আমি বলতে পারো যে ভাই ক কই, এই যে ক্ষিয় মানেই ক, অ্যাকচুয়ালি ক যোগ মূর্ধন্য ষ। তারপরে বাস, বিবর্ণ, বনলতা। তাহলে এখানে দেখো, বনলতা যেটা মানে বয়ের সাথে কোনো আকার ইকার নাই, সেটা আগে আসার কথা ছিল না? বিবর্ণর আগে আসার কথা ছিল না? কিন্তু সেটা তো আসলো না, এই জন্য এটা বাদ। আবার ময়না, মহিম, মাতৃ। তো এখানে দেখো, ময়না ঠিক আছে, তোমার মহিম, মহিম মানে মহিম আগে আসবে নাকি ময়না আগে আসবে? অবশ্যই মহিম আগে আসবে, রাইট। তারপরে তোমার হচ্ছে এই যে মাতৃ, এটা তো অবশ্য মাতৃ এটা শেষেই যাবে, কারণ এখানে এই যে আকারেরটা আগে আসছে, দ্যাটস ওয়াই। ম, মহিম, মাতৃ, এই মহিমটা আগে আসলে হয়ে যেত, কিন্তু এখানে তেল, তৈয়ার, তোয়া, তেলটা আগে আসবে, ফাইন। তারপরে একারের পরে ঐকার দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। তারপরে ঔকার দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। তার মানে এখানে দেখো সবগুলাই সিকোয়েন্স ঠিক আছে, তেল, তৈয়ার, তোয়া, এই। তারপরে উইলিয়াম ক্যারি কত সালে বাংলা ব্যাকরণ রচনা করেন? বলো। উইলিয়াম 1801। ক্যারি 1801 সালে। আচ্ছা, আর এই যে 1833-এ কে ছিল বলো তো আমাদের বাঙালি? রাজা রাজা আঠারোশো রামমোহন রামমোহন রায়। রাজা রামমোহন রাজা রায়। নাম কি রামমোহন। ছিল বইটার? গৌড়ীয় গৌড়ীয় ব্যাকরণ। ব্যাকরণ। গৌর ব্যাকরণ, গৌরী ব্যাকরণ হ্যাঁ, না গৌর ব্যাকরণ। ওই তো। এখন আসো যে এই যে একটা ম্যাথ আসছে, মূলত তোমাদের এখানে ম্যাথও ছিল, তো এটার ভাইয়া অ্যান্সার কি এটা আসছে বুঝি নাই, তোমাদের? এই ম্যাথটা, এই আচ্ছা, ম্যাথটা এটা বুঝি হচ্ছে নাই। তোমার, আমি বলি এখানে দেখো, এই যে একটা তোমার স্ল্যাশ আকারে দেওয়া আছে, এটা মানে কি ভাগ চিহ্ন। আর ভাগ। এই যে তোমার স্টার টাইপের যেটা, সেটা হচ্ছে কি গুণ চিহ্ন। তার মানে উপরের এগুলা গুণ, তার নিচের এগুলা আবার গুণ, আর মাঝখানে ভাগ। এটাই তো। তো এই ম্যাথটাকে তুমি করতে হলে অবশ্যই ভাবে সাজিয়ে নিবা, মানে উপরে নিচে করে নিবা। অর্থাৎ উপরে 0.2 ইন্টু 0.3 ইন্টু 0.5, রাইট। নিচে হচ্ছে 0.1 ইন্টু 0.2 ইন্টু 0.02। তাহলে এই 0.2 0.2 এমনিতেই কাটা চলে যায়। এখন আমরা যদি এই দুটা দিয়ে হিসাব করি, আমরা বলছিলাম আগে ঘর সমান করব, রাইট। তাহলে এখানে 1 ঘর 1 ঘর 2 ঘর, এখানে 1 ঘর আর 2 ঘর 3 ঘর, তাহলে নিচে 1 ঘর বেশি। দ্যাটস এখানে একটা শূন্য দিয়ে তুমি ঘর সমান করে নিচ্ছ। এখন দশমিককে ভুলে যাও। 3 50 আর এদিকে হচ্ছে তোমার 2, তাহলে 3 50-এ কত হয়? 150, রাইট। 2 দ্বারা কাটলে 75, তাহলে এটার উত্তর হবে 75। বুঝছো সবাই? ম্যাথ ক্লাসটা দেখবা। হ্যাঁ, বুঝো নাই? বুঝছি। ওকে, ওকে। ম্যাথ ক্লাসটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, এগুলো খুব ইজি। এখন চলে আসো তোমার নিচেরটাতে, কোন নিচের কোন ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা বৃহত্তম? সো কোনটা হবে বলো? তারপর এটা ক্লাসে করাইছিলেন মনে হয়। আরে হ্যাঁ, এটা পাঁচ হবে। পরীক্ষা ভাগের পরীক্ষা এটা 5/8। করাইছিলাম, এটা। না না, 2/3টাই হবে। তুমি 5 আর 2 8 বাই আর 3 হবে। 2/3 মধ্যে কম্পেয়ার করো। ওইটা আসতেছে 16, ওইটা আসতেছে 15, তাহলে 16 বড় না? তাহলে 2/3 বড় হবে। তারপর দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? এটা উত্তর কিভাবে করবা? অনুপাত থাকলে কি ধরে নিবা? এক্স ধরে নিবা। তাহলে একটা 5x, একটা 6x। এখন গসাগু যদি 4 হয়,
তাহলে এক্স এর ভ্যালু 4, তাহলে লসাগু কত? 5 × 6 × x, তাহলে 5 × 6 30x, 30x, তাহলে 30 × 4 কত হবে? 120। 120। ভাইয়া এইভাবে তুমি করতে হবে। এটা লিখে বুঝলাম করাবো? জি ভাইয়া আচ্ছা, অনুপাত যখন থাকবে তখন অলওয়েজ সাথে এক্স ধরে নিবা। যেহেতু এখানে 5:6 আছে, তাহলে একটা সংখ্যা হচ্ছে 5x, আর একটা সংখ্যা হচ্ছে তোমার 6x, ধরে নিছো। এখন মনে রাখবা, যখন দুইটা সংখ্যা তুমি এভাবে পেয়ে যাবা এবং তাদের মধ্যে গসাগুটা তখন হবে কি জানো? যেটা এই দুইটার মধ্যে কমন আছে, 5x আর 6x এর মধ্যে সেম কি জিনিস? কোন জিনিসটা কমন? এক্স না? তাহলে গসাগু হচ্ছে এক্স। কথা বুঝছো? কি ব্যাপার? হ্যাঁ, গসাগু হচ্ছে এক্স। আর লসাগু হচ্ছে কি জানো? যা যা আছে সবগুলা। তাহলে এখানে আছে কি, 5 আছে, এক্স আছে, 6 আছে, এক্স আছে, তাহলে লসাগু হওয়ার কথা কত? 30x। বলবো যে ভাই 102টা, তাহলে x² হওয়ার কথা না? তো কোনো কিছুকে ডাবল নেওয়া যায় না। 5কেও নিছো, 6কেও নিছো, এক্সকেও নিছো, গুণ করলে 30x। এখন তুমি এটা থেকে এটা পাইছো। এখানে দেখো একটা ডাটা দেওয়া আছে, গসাগু = 4, তাহলে x যদি 4 হয়, তোমার লসাগু কত হবে? 30 × 4, তাহলে 120। এই, বুঝছো সবাই? জি ভাইয়া এখন বুঝছি। ওকে। তারপর দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 1536, লসাগু যদি 96 হয়, গসাগু কত? তো এটা হচ্ছে তোমার মনে রাখবা, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে লসাগু দেওয়া আছে, দুটি সংখ্যা গুণফল দেওয়া আছে, গসাগু কি হবে? এটা দিয়ে এটাকে ভাগ করে দিলে যা হয় তা। ভেরি ইজি। 16 হবে। তাহলে অ্যান্সার হবে 16। আর এমনিতেও বোঝা যাচ্ছে, তুমি দেখো এখানে একটা ট্রিক্স ইউজ করবা, ক্যালকুলেটরে এত বড় ভাগ করার তো সুযোগ নেই, তোমাকে ক্যালকুলেটরই দিবে না। তাহলে এখানে দেখো, এখানে আছে 1536, এখানে আছে 96, তুমি একটা কি দিয়ে একটা ভাগ করবা। তো এইখানে তো যেই সংখ্যাটা আছে চারটার মধ্যে, সেই সংখ্যা দিয়ে 96কে গুণ করলে 1536 হওয়ার কথা না? যেটা উত্তর হবে। তো তুমি দেখো, শেষে 2 আছে, শেষে 6 আছে, গুণ করলে 6 × 2 = 12, এখানে কি 2 আছে? নাই। আবার এখানে 6 আছে, এখানে 6 আছে, 6 × 6 = 36, এখানে 6 আছে, 6 মিলতেছে, তাহলে এটা হওয়ার সম্ভাবনা। পরেরটা দেখি, 4 দিয়ে গুণ করলে 424, নাই, মিলে না, 4 নাই। 6 শূন্য গুণ করলে শূন্য, শূন্য নাই, তাহলে অ্যান্সার এমনিতেই 16। বুঝতে পারছো আমি কি বুঝেছি? শেষের সংখ্যা গুণ করলে দেখো শেষের ডিজিট মিলে কিনা। এই একটা দিয়ে মিলে, 16 দিয়ে, বাকিগুলা দিয়ে মিলে না। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? বলো। এগুলা ধরো ম্যাথ প্র্যাকটিস করতে করতে আরো আপডেট হয়ে যাবে, তখন আরো ইজিলি এই এত হবে, বড় সমস্যা নেই। সংখ্যা কে আসবে? হ্যাঁ, এটা কি বড় সংখ্যা নাকি? এটা তো সেকেন্ডের মধ্যে করার ম্যাথ, এটা জাহাঙ্গীরনগরের প্রিভিয়াস ইয়ারের হুবহু কোশ্চেন, তাই না? এটা তো এমনিতেই ধরা যায়, যে ভালো ম্যাথ পারে সে তো দেখেই বুঝবে যে এখানে 16ই হবে অ্যান্সার। কারণ 36 মানে 6 মিলাইতে গেলে 96 সাথে 6কেই গুণ করতে হবে। ওই যে তুমি প্রথমে কি 96 এবং 16-র মধ্যে 6 6 36-এর নিচে 6 লিখবা, তারপর হাতে থাকে 3, তো 6 শেষে তো আসতেই হবে, ওইটাই দিয়ে তো আসে, আর তো কোনটা দিয়ে আসবে না। এটি টেকনিক, এগুলো আরো আগাবে। তারপর দেখো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199, বড় সংখ্যাটি কত? তাহলে এটা কি হবে? 1+2 দ্বারা ভাগ, 100। তাহলে 100 হবে, মানে 200/2। তারপরে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120, সংখ্যা তিনটির যোগফল কত? তো যখন গুণফল থাকবে তখন আমরা কি মেথডে আঁকাবো বলো? বলো, গুণফল থাকলে কি বলছি, ক্রমিক সংখ্যা গুণফল থাকলে কি করবো? রাইট, লসাগু করতে হবে। তো লসাগু করলে সংখ্যাগুলা চলে আসবে 4 5 6, তো এদের যোগ করলে 15 হবে, আই গেস। তারপর দেখো তোমার পাঁচটি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি 35, বৃহত্তম পূর্ণ সংখ্যাটি কত? তো এখানে তো সমষ্টি বলছে, গুণফল বলে নাই। এখন তুমি এক্স, x+1, x+2 এভাবে করে 5টা ধরে করতে পারো। হ্যাঁ, কিছু বলছো জান্নাত? কি জানি। আচ্ছা, তারপর দেখো, যদি পি এবং কিউ দুটি অযুগ্ম সংখ্যা হয়, দ্যাট মিনস দুইটা বিজোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটা অবশ্যই যুগ্ম বা জোড় সংখ্যা হবে। তাহলে তুমি ধরে নাও, এই ধরনের যখন তোমার চলক আকারে দেওয়া থাকবে এবং বলবে যে কোনটা বিজোড় হবে, কোনটা জোড় হবে, কোনটা এটা হবে ওটা হবে, তখন তুমি ধরে নিবা যে কোনো দুইটা সংখ্যা। তাহলে দুইটি যদি অযুগ্ম সংখ্যা হয়, দুইটা অযুগ্ম সংখ্যা ধরে নাও ছোট ছোট, একটা 1 একটা 3 ধরো। তাহলে এইটা দেখো, 1 আর 3কে যোগ করলে কত হয়? 4 হয়, তাহলে এইটাই তো জোড় হয়ে গেছে, তাহলে এইটাই উত্তর, বাকিগুলো টেস্ট করার দরকারই নাই। শেষ। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতগুলা বলো? এখানে টেকনিকটা বলো শুধু আমাকে, তাইলেই হবে। 1 থেকে 100 পর্যন্ত যে টেকনিক। ডি বিবি তারপর দেখলাম ডিডি বিবিসি বিবিসি ডিএ বিএ, বিএ, ডিএ না, ঠিক আছে। বিএ বিএ এগুলো আছে। তো এইভাবে করে করে ফেলবা, এখানে 1 থেকে 30 পর্যন্ত মেবি 10টা।
হ্যাঁ, 10টা আছে। তারপর দেখো তিনটি সংখ্যা এক্স ওয়াই জেড এর সমষ্টি হচ্ছে 12। সংখ্যা তিনটিকে একবার ব্যবহার করে গঠিত 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? তাহলে এখানে দেখো সবগুলা সংখ্যারই কিন্তু যোগফল 12 আসে, তাই না? তাহলে যদি একবার করে ব্যবহার করে সবচেয়ে বড় সংখ্যাটা তৈরি করতে চাও তাহলে কোনটা হবে বলো? 921। 900 930 হবে। কারণ দেখো, তুমি দেখো এই যে এখানে এই যে 930 921 থেকে বড়, 12 থেকে বড়, কিন্তু এই যে এইটা কেন হবে না? এটা এখানে এখানে তো 4 সংখ্যা হয়ে গেছে, তাই তাই না? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা 4 অঙ্ক হয়ে গেছে, তো 3 অঙ্কের মধ্যে 930 সবচেয়ে বড়, যাদের যোগফলও 12 হয়। তারপর দেখো দুটি সংখ্যার সমষ্টি 10, তাদের গুণফল 20, সংখ্যা দুটির গুণিতক বিপরীত সংখ্যার যোগফল কত? তো এটা একটু তোমাদেরকে আমি বলি কিভাবে করবা। এটা আমি করে দিচ্ছি, এটা হয়তো পারো না, অনেকে পারছিলা কেউ। এটা কত হয়েছে বলো? হ্যাঁ ভাই, হাফ হবে এটা। হ্যাঁ হাফ হ্যাঁ, এটা হয়েছে। হবে হাফ। রাইট, তাইলে তো পারছো। এটা হচ্ছে ধরো অনেকটা এরকম, সমষ্টি যেহেতু বলছে তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10, গুণফল যেহেতু বলছে এক্স ওয়াই ইকুয়াল টু তোমার 20। এখন গুণিতক বিপরীত মানে কি জানো? গুণিতক বিপরীত মানে কি? 1/x 1/y, এদের বলছে যোগফল। তাহলে এই দুটাকে যোগ করবা, তাহলে এখন কমন নাও, এক্স ওয়াই উপরে হচ্ছে কি এক্স প্লাস ওয়াই হবে। তাহলে এখন তো দুইটার ডাটা দেওয়াই আছে, উপরে হচ্ছে তোমার 10, নিচে হচ্ছে 20, কাটাকাটি করলে 1/2, সেইটা আর কি। ভেরি ইজি, জাস্ট ধরে নিতে পারলেই হয়। এনিওয়ে, সো এটা গেল। এখন চলে আসি পরেরটাতে। গেল, ওকে। তো তারপর দেখো যে এক ব্যক্তি তার সম্পত্তির 3/1 ভাগ পুত্রকে দিচ্ছে, 3/1 ভাগ মেয়েকে দিচ্ছে, 5/1 ভাগ স্ত্রীকে দিচ্ছে, বাকি অংশটা এতিমখানায় দান করছে। দানের পরিমাণ 8,000 টাকা, মোট সম্পত্তি কত? তো এটা হচ্ছে মেবি 60,000 টাকা। 60,000 হ্যাঁ, তো এটাকে তোমরা একদম ডিপ মানে ডিটেলসে ভেঙে ভেঙে করবা, যে হচ্ছে সবাইকে যা যা দিয়ে দিছে তাহলে বাকি কতটুকু থাকে, ওই অংশ সমান হচ্ছে তোমার 8,000 টাকা, তাহলে পূর্ণ অংশ অর্থাৎ এক অংশ সমান কত? 60,000 টাকা। এইভাবে ভেঙে ভেঙে করলে হবে। 1 কোটিতে কত মিলিয়ন বলো? 10 মিলিয়ন। 10 মিলিয়ন, রাইট। তারপরে -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? -1। মাইনাস -1, নট একলি, হ্যাঁ, অনেকে একভাবে কিন্তু না। তারপর দেখো, কোন কবি চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন বলো? মুনি দত্ত। মুনি দত্ত। আর কান্নপা হচ্ছে সবচেয়ে বেশি পদকর্তা, তার পদ হচ্ছে 13টা। আর লুইপা হচ্ছে আদি কবি বলা হয়, রাইট? যে আলু দিয়ে মনে রাখা যায়, আতে আদি, লুতে ভাই লুই। এটা পড়ানো হয়েছিল না, এটা না, বাইরে এগুলো থেকে তো দিচ্ছে। বাহিরের কোশ্চেন আর কি। তারপরে যে ডাকার এটা নব হচ্ছে হয়েছিল কি, যে ভাইয়া। তোমার যখন এই যে চর্যাপদকে আবিষ্কার করা হয় নেপালের রাজদরবার থেকে, তখন সেখানে আরো কিছু পুঁথি থাকে, যেগুলোর মধ্যে একটা হচ্ছে ডাকার নব। আরো আছে, আরো 2-3টা আছে মেবি। তারপর দেখো চুলা মূলত দেশি শব্দ, এটা কোন ভাষা থেকে আসছে? মেবি কোন কোন ভাষা না? চুলা হচ্ছে মুন্ডারি শব্দ, ঠিক আছে। ও, সোয়াচ অফ নো আচ্ছা। গ্রাউন্ড, অর্থাৎ এই যে গঙ্গা খাদ, এটা কোথায় অবস্থিত? এটা ওই যে বে অফ বেঙ্গলে। হ্যাঁ, অর্থাৎ তোমার বঙ্গোপসাগরে অবস্থিত। তারপর ইকোনমিক সি বাউন্ডারি অফ বাংলাদেশ কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল। 200 নটিক্যাল মাইল, অর্থাৎ তোমার যেখানে অর্থনৈতিক সমুদ্র সীমা আমরা বলতেছি, যেখানে গিয়ে তুমি চাইলে মাছ শিকার করতে পারবা, যে কোনো ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি করতে পারবা। বাট বাংলাদেশের যদি বলি যে পলিটিক্যাল সি বাউন্ডারি, সেটা হচ্ছে 12 নটিক্যাল মাইল, যেখানে তুমি চাইলে যে কোনো কিছু করতে পারো, কিন্তু ইকোনমিক সি বাউন্ডারির মধ্যে সবকিছু করা যায় না, তুমি চাইলে একটা বোম ব্লাস্ট করতে পারবে না। ওকে। তারপর দেখো লার্জেস্ট আইল্যান্ড বাংলাদেশের মধ্যে ভোলা, রাইট? ভাইয়ার জেলা। ভোলার, হ্যাঁ হ্যাঁ, ভোলার পূর্ব নাম কি বলতে পারবা? এটাও আসে পরীক্ষায়। শাহবাজপুর। ওকে। হ্যাঁ। শাহবাজপুর। তারপর দেখো ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ ফার্স্ট হোয়েস্টেড 2 মানে প্রথম মার্চ। উত্তোলন করা হয়, রাইট? 2 মার্চ। এটা হচ্ছে 2রা মার্চ। কে করেন? কামরুল হাসান। আসম 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 আব্দুর রব, আব্দুর রব। রাইট। আব্দুল। তারপর দেখো বাংলাদেশের ম্যাপ প্রথম স্কেচ করে কে? ওই যে জেমস ল্যানের। জেমস ল্যানের। হ্যাঁ। তারপর চলে আসো, বাংলা একাডেমি কখন এস্টাবলিশ করা হয়? 1955। 1955 সালের 3রা ডিসেম্বর, মনে থাকে যেন। এবং বাংলা একাডেমির পূর্বে যে নামটা ছিল সেটা ছিল বর্ধমান হাউস। বাংলা একাডেমিতে তোমার 2টা পদ, একটা হচ্ছে তোমার সভাপতি আর একটা হচ্ছে তোমার মহাপরিচালক। তো পরীক্ষায় যখন তোমার ইংলিশ ভার্সনে আসবে তখন একবার আসবে হু ইজ দ্য প্রেসিডেন্ট, আবার আসতে পারে হু ইজ দি ডিরেক্টর জেনারেল। সো বি কেয়ারফুল, পোলাপান 2টা বললেই একটা অ্যান্সার দিয়ে দেয়, মানে একটা দিয়ে দেয়।
সো প্রেসিডেন্ট একজন, দ্যাট মিনস সভাপতি, আর মহাপরিচালক মানে হচ্ছে ডিরেক্টর জেনারেল। দুইটা ডিফারেন্ট পদ, এরকম অনেকগুলো অর্গানাইজেশন আছে। টিচাররা কনফিউজ করার জন্য এক একবার এক একটা দেয়, পোলাপান ওই যে পরে একটা ওইটারই ভাবে যে সব পদ, তো এটা করা যাবে না। তারপর চলে আসো যে সেন্ট্রাল শহীদ মিনার, এটার আর্কিটেক্ট কে বলো? হামিদুর রহমান। হামিদুর রহমান। তারপরে হাইয়েস্ট হিল, বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু যে পাহাড়, এটা হচ্ছে গারো পাহাড়। আরো হ্যাঁ, ভাইয়া এটা তারপরে তাজিং ডং হবে না? সেটা তো হচ্ছে মাউন্টেন, মানে পর্বত বললে হচ্ছে তাজিংডং, আর পাহাড় বললে হচ্ছে গারো। এই ডিফারেন্সটা ছোট ছোট, এইটুকু বুঝলেই পারবা। তারপর হোয়ার ইজ বাংলাদেশ রিভার রিসার্চ ইনস্টিটিউট বলো? ফরিদপুর। ফরিদপুর। তারপরে সাবাস বাংলাদেশ স্কাল্পচার সিচুয়েটেড কোথায়? রাজশাহী ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি। এটার যিনি স্কাল্পচার তার নাম কি? নিতুন ভুলে গেছি। নিতুন কুণ্ড। এটা ভুলে গেলে কিভাবে হবে, এটা তো ইম্পর্টেন্ট। তারপর আসো, ডাব্লিউটিও বাংলাদেশ কবে সদস্যপদ লাভ করে? এটাও আউট অফ কোশ্চেন। 1974 maybe। 1995 তারিখটা কত বলো? 1985। এটা হচ্ছে 1 জানুয়ারি। আর যদি বলি যে ডাব্লিউটিও কত সালে প্রতিষ্ঠা হয়, তাহলে কি দিবা? 1995। ওই 1995 1 জানুয়ারিতে ডাব্লিউটিও প্রতিষ্ঠা, সেই দিনই বাংলাদেশ সেটা সদস্যপদ লাভ করে। যদি বলি যে এটার আগে কি ছিল, এটার আগে ছিল গ্যাট, জিটি যেটা, হ্যাঁ হ্যাঁ, জিএটিটি, অর্থাৎ জিএ জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ এন্ড ট্রেড। ওইটাই নাম পরিবর্তন করে 1995 1 জানুয়ারি ডাব্লিউটিও করা হয়, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন করা হয়। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্যিক সংস্থা। আর যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক সংস্থা, তাহলে কোনটা? ইউরোপীয় ইউনিয়ন, ওকে, ইইউ। তারপর আসলে বাংলাদেশ, হোয়াট ইজ দি অর্ডার অফ বাংলাদেশ ইন ইউএন মেম্বারশিপ? বাংলাদেশ কততম সদস্য? 136তম। 136। 136। বাংলাদেশ ইউএন মেম্বারশিপ পাইছিল কত তারিখে বলো তো? তারিখটা কত? 17 সেপ্টেম্বর। রাইট, 17 সেপ্টেম্বর 1974। ওকে, আচ্ছা। তারপর দেখো, হোয়েন ডিড বাংলাদেশ গট দ্য মেম্বারশিপ অফ কমনওয়েলথ? বাংলাদেশ কিন্তু সর্বপ্রথম কমনওয়েলথেরই সদস্যপদ লাভ করেছে, এটা কত সালের কত তারিখ বলো? 18 এপ্রিল 1972। রাইট, 1972। 18 এপ্রিল 1972। ঠিক আছে, এটাই সর্বপ্রথম। কারণ আমরা কিন্তু 72-এর ঠিক একটু আগেই স্বাধীন হয়েছিলাম, তো এই জন্য 72-এর এপ্রিল মাসেই আমরা কমনওয়েলথের সদস্যপদ লাভ করছি। তারপর দেখো, উত্তরা গণভবন, এটা কোথায় অবস্থিত? নাটোর। নাটোর। তারপর দেখো, এই যে ফার্স্ট মিউজিয়াম অফ বাংলাদেশ, এটা কোনটা? বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম। এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1910 সালে maybe। 1910। হ্যাঁ 1900। 1910। তারপর দেখো, দি লিবারেশন ওয়ার মিউজিয়াম কোথায় অবস্থিত, মানে স্বাধীনতা যুদ্ধ? আগারগাঁও। এটা হচ্ছে আগারগাঁও। তারপরে ইউনাইটেড ফ্রন্ট ইজ দি কম্বিনেশন অফ ড্যাশ পার্টিজ। তো এখানে টোটাল 4টা ছিল, রাইট? 4 পার্টি। হ্যাঁ, 4টা। এই 4টার প্রধান কে কে ছিল এগুলো জানতে হবে। যেমন সোহরাওয়ার্দী একটা, ভাসানী একটা, কি কি জানি পার্টি ছিল, তো এখন পুরোটা মনে নাই, আমরা পড়বো, সমস্যা নেই। তারপরে 6 পয়েন্ট ডিমান্ড, মানে 6 দফা যে দাবি, এটা কিসের সাথে মাগনা তুলনা করা কার্টা। হয়? ম্যাগনা কার্টা, ঠিক আছে। সরি, সেই যে মেঘনা কার্টা। ম্যাগনা কার্টাটা কত সালে হয় বলতে পারবা? 1215। রাইট, 1215 সাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ওয়াজ বর্ন ইন হুইচ ডিস্ট্রিক্ট? দ্যাট ইজ ভোলা। অলসো ইন ভোলা। ভাইয়ার জেলা। হ্যাঁ হ্যাঁ, ভোলার হাজিপুরে, ঠিক আছে। তারপর দেখো, দি কনস্টিটিউশন ডে অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের যে সংবিধান দিবস, সেটা হচ্ছে 4 নভেম্বর। এই এই সংবিধান থেকে 3টা তারিখ মনে রাখতে হয়, পরীক্ষায় আসলে 3টে। 12 অক্টোবর হচ্ছে খসড়া দেওয়া হয়, আর 4 নভেম্বর হচ্ছে তোমার এটা গৃহীত হয়, অর্থাৎ যেদিন গৃহীত হয় সেটাই সংবিধান দিবস। আরেকটা হচ্ছে তোমার 16 ডিসেম্বর, সেদিন হচ্ছে কার্যকর হয়। তো এই 3টা, অক্টোবর 12, নভেম্বর 4, আর ডিসেম্বর 16, এই যে 3টা ডেট শুধু মনে রাখতে হয়, ঠিক আছে। ভাইয়া ভাইয়া সংবিধানটা কিভাবে পড়া উচিত? এটা বিস্তারিত কিভাবে পড়তে হবে কিনা? সমস্যা নেই, বিরক্ত সংবিধান লাগে এটা পড়াবো। পড়তে। সংবিধানের জন্য আলাদা একটা ক্লাসই থাকবে, ফুল ডিটেলসে ক্লাস হবে সংবিধানের, ঠিক আছে। তারপর দেখো, হাউ মেনি আর্টিকেলস আর দেয়ার ইন কনস্টিটিউশন অফ বাংলাদেশ, মানে কতগুলো আর্টিকেল আছে সংবিধানে? 153টা, ঠিক আছে। তারপর দেখো, বাংলাদেশ গট টেস্ট স্ট্যাটাস ইন হুইচ ইয়ার? কত সালে টেস্ট স্ট্যাটাসটা পাইছে? 2000 সালে। আর ওয়ান ডে স্ট্যাটাস পাইছে হচ্ছে 97-তে।
ঠিক আছে। তারপর দেখো হুইচ ইজ দি বিগেস্ট এনজিও অফ বাংলাদেশ, ব্র্যাক। সেটা হচ্ছে ব্র্যাক। ব্র্যাক। এটা শুধু বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে বড় এনজিও হচ্ছে ব্র্যাক, বুঝছো। এবং বাংলাদেশের যে অর্থ মানে বছর, সেটা কত থেকে কত বলো, 1 অর্থ জুলাই থেকে বছর 30 কাউন্ট। জুন 1 জুলাই থেকে 30 জুন। এটা হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো লার্জেস্ট প্রপোজড ডিপ সি পোর্ট ইন বাংলাদেশ, সেটা কোথায়? মাতাবাড়ি তার মাতারবাড়ি বাড়ি। এটা হচ্ছে মাতার বাড়ি, রাইট। তারপর দেখো সিভিলিয়ান অ্যাওয়ার্ড মানে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কোনটা? এটা হচ্ছে স্বাধীনতা পদক, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড। তারপর দেখো ন্যাশনাল এমব্লেম, এটা ডিজাইন করেন কে? কামরুল হাসান আমুল হাসান। কামরুল হাসান। লোগো ডিজাইন করে মেট্রো রেলের, সেটা হচ্ছে সৈয়দ, আহ, সরি, আলী ওই আহসান যে নিশান, রাইট। আহসান নিসান হ্যাঁ। তারপর লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, দ্যাট ইজ, চট্টগ্রাম চট্টগ্রাম। ও সরি রাঙামাটি এটা রাঙামাটি, ঠিক আছে। লার্জেস্ট ডিস্ট্রিক্ট বললে সেটা হচ্ছে রাঙামাটি। আর তারপর আসলে যে হুইচ ডে ইজ বিভাগ অবজার্ভ হইলো চট্টগ্রাম এজ আর্মড ফোর্সেস ডে, মানে সশস্ত্র বাহিনী দিবস কবে? এটা হলো 21 নভেম্বর। 21 হ্যাঁ, নভেম্বর 21শে নভেম্বর। তারপর চরকুকরি মুকরি কোথায় অবস্থিত? এটাও ভোলাতে অবস্থিত। হ্যাঁ এটা এটা ভোলা আসলে নিয়ে, কি এটা কি চর এটা এটা একটা টুরিস্ট টাইপের একটা জায়গা, ঠিক আছে, মানে এখানে লোকজন ঘুরতে যায়, মানে একটা চর কাইন্ড অফ দ্বীপ বলতে পারো, ছোটখাটো সুন্দর এরিয়া। আমি নিজেই কখনো যাইনি, ভোলাতেই যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, ঘুরতে যাবো। কাইন্ড অফ পাবেন ধরো স্যার বলতে কক্সবাজার, রাখছিলাম কক্সবাজার ধরো, যেমন একটা সি বিচ, কুয়াকাটা একটা সি বিচ, এটাও কাইন্ড অফ ওরকম কিছু একটা ছোট। এই, যাবো দেখি, এই সময় তো পাইতেছি না। তারপর দেখো যে রাতারগুল সোয়াম ফরেস্ট, দ্যাট ইজ ইন গোয়াইনঘাট, সিলেট। এখানে ওয়াইনঘাট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার হবিগঞ্জ বিছানাকান্দি, হবিগঞ্জ সিলেটের হবিগঞ্জ হইতে পারে, right? তো দেখো এই যে রাতারগুল সোয়াম ফরেস্ট, এখানে আরেকটা জায়গা হচ্ছে বিছানাকান্দি, সেটাও কিন্তু এই গোয়াইনঘাটে অবস্থিত। সারা বছরের ওইটা হ্যাঁ। তারপর দেখো হুইচ রিভার অফ বাংলাদেশ ইজ ফেমাস ফর হোলিং এগস অফ হালদা কার্প লাইক ফিশ, এটা হচ্ছে হালদা হালদা। আচ্ছা, তারপর দেখো এসডিজি, যেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট 17 গোলস, এখানে টোটাল গোল 17 17টা। হ্যাঁ, বাংলাদেশের যে আর্মি সেটার, সরি, বাংলাদেশ লিবারেশন ওয়ার যখন হয়, তখন হেড অফ দ্য আর্মি কে ছিল? উসমানী এম এ জি ওসমানী। তারপর দেখো হাউ মেনি সাব সেক্টরস ওয়ার ইন বাংলাদেশ লিবারেশন ওয়ার, তাহলে সাব সেক্টর ছিল 64 64টা। হ্যাঁ। ঢাকা ওয়াজ ইন হুইচ সেক্টর ডিউরিং লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, দ্যাট 2 ইজ, 2। হ্যাঁ, 2 নম্বর সেক্টরে ছিল, রাইট। তারপর মেট্রোলজি, এটা একটা শব্দ, তো এই মেট্রোলজি ওয়েদার শব্দটা কিসের সাথে রিলেটেড? এটা হচ্ছে ওয়েদার ওয়েদারের সাথে ফোরকাস্টিং। হ্যাঁ, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটি একবার আসছিল। সিবির ফুল ফর্ম কি? কারিকুলাম ভিটা। আম বিটা হ্যাঁ। 3 নাম্বার। আচ্ছা, ইংলিশ ভার্সনে 2-3টা কোশ্চেন ছিল মেবি ম্যাথের, যেমন এ ফ্যামিলি স্পেন্ড 20% অফ ইটস মান্থলি ইনকাম অন ফুড, 23% অন রেন্ট, 42% অন আদার এক্সপেন্সেস অ্যান্ড সেভস দ্য ব্যালেন্স। ইফ দ্য ফ্যামিলি সেভস টাকা 360 পার মান্থ, হোয়াট ইজ দি মান্থলি ইনকাম? সো এটা কিভাবে করা যায়? তুমি টোটাল পার্সেন্টেজ গুলাকে যোগ করে দেন 100 থেকে বিয়োগ করলেই তো তোমার যতটুকু সে সেভ করছে সেই পার্সেন্টেজটা বের হবে। দ্যাট পার্সেন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু 36 টাকা, তাহলে 100% ইজ ইকুয়াল টু কত? বুঝছো? এ হচ্ছে মেবি ম্যাথটা। 24 নামলে হ্যাঁ, এটা হচ্ছে 2400 টাকাই হবে, ঠিক আছে। হ্যাঁ এটা মানে তুমি 20, 23 আর 42 কে যোগ করবা, যা হবে সেটাকে 100 থেকে বিয়োগ করবা, যত অ্যান্সার আসবে সেটা সমান 360 টাকা, তাহলে 100% সমান কত? এই আর কি। তারপরটা দেখো এ বি ইকুয়াল টু 12, বি সি ইকুয়াল টু 43, এ বি সি যোগফল হচ্ছে 630, এটা এখানে এর ভ্যালু কত? এটা কেউ হ্যাঁ এটা পারছো? বের করতে একটু সময় লাগছে, এটা শর্টকাট একটু বলে দিবেন। আচ্ছা, এটা যদিও পরের ক্লাসের টপিক, এটা হচ্ছে তোমাদের 3 নম্বর ম্যাথের ক্লাসের ম্যাথ, কিন্তু আমি তাও দিছি। দেখো এটা হচ্ছে তোমার মূলত এখানে কয়েকটা বিষয় আছে, যেমন এ বির সাথে একটা রেশিও, বি সির সাথে একটা রেশিও। তাহলে তুমি এটাকে এইভাবে লিখবা, টোটাল রেশিও কয়টা জিনিসের? এ বি আর সি এর, তাই না? টোটাল 3টা জিনিসের রেশিও, তাহলে এ বি সি। এখন প্রথমে তো দেওয়া আছে এ আর বি এর মধ্যে রেশিও, এ আর বি এর মধ্যে রেশিও কত? 1:2, তখন সি ফাঁকা। আবার বি আর সি এর মধ্যে রেশিও দেওয়া আছে 4:3, তাহলে এটা 4 এটা 3, তখন আবার এ ফাঁকা। এখন ফাঁকা স্থানগুলো পূরণ করতে হয়।
কি দিয়ে পূরণ করবা, হয় আগের সংখ্যা না হলে পরের সংখ্যা। তাহলে আগের সংখ্যা এখানে আছে 2, এখানে আবার আগে নাই পরে আছে 4। তো এরপরে তুমি গুণ করবা, এর বরাবর কি আছে 4 একে 4, বি বরাবর আছে 4 দুগুণা 8, সি বরাবর আছে 3 দুগুণা 6। তাহলে এর ইকুইভ্যালেন্ট রেশিও হচ্ছে 4, বি এর 8 এবং সি এর 6, অর্থাৎ 4, 8, 6। এটা হচ্ছে কি তোমার রেশিও। এখন বলছে যে হচ্ছে টোটাল তাদের যোগফল হচ্ছে 630। তাহলে আমরা জানি যে এই যে রেশিও তুমি তিনটার পেয়ে গেছো, এদের যোগফল দেওয়া আছে, তো আমরা জানছি যে রেশিও থাকলে কি ধরে নিতে হয়, এক্স ধরে নিতে হয়। তাহলে এটা ধরো 4x, এটাকে ধরো 8x, এটাকে ধরো 6x, এদের যোগফল কত হবে? এদের যোগফল হবে গিয়ে 12 আর 18x। 18x ইকুয়াল টু 630। তাহলে x ইকুয়াল টু কত হবে বলো? 630/18। এখন 18 দিয়ে কাটলে কতবার যায় বলো তো? subtraction 3 বার, তাই না? 3 বার গেলে হচ্ছে 3 এটা 24। 120 120 হয় কিভাবে? এত বড় হবে না, 12 হবে হয়তো নাকি? না না, এটা তো 3 বার যাচ্ছে, এমনিতে বোঝাচ্ছে 3। তাহলে থাকতে 3 এটা 24, হাতে আছে 2, 3 আগে 3 আর 2 5, 53, 10 থাকতেছে। দ্যাট মিনস এখানে আরো, আচ্ছা আমি কি কোথাও ভুল করছি? 1 2 জি 4 ভাই, 3। ভুল করছেন ভাই, এখানে 35 হয় আনসার, এই আনসার তো 35 হবে না, আমাদের 120 হবে। আচ্ছা আমি কোথায় তাহলে ভুল করছি? এখানে 6, এখানে 8, 4 4 18x, তাহলে 5 5 18 4 4 4 10 ও 100 18 5 18 5 18 5 40। আচ্ছা 5 18 কত হয়? 5 এটা 40 40 আর 5 90 90। 90। আচ্ছা 18 90। 5 এটা 40 আর 5 10 50 90। আচ্ছা তাহলে ওইখানে কি 90 থাকে? 63-র মধ্যে দিলে সেটা যাচ্ছে কতবার? 9 থাকতেছে মানে 24। ও হ্যাঁ, তো তো এখানে ঠিক আছে, 35ই তো আছে। 35 আসে কিনা দেখো তো। 630-কে 18 দিয়ে ভাগ করো, ক্যালকুলেটরটা কইরে পাইতেছে হতো না। আসে আসে 35 ভাই, into 4 হ্যাঁ হ্যাঁ, আসছে। জি ভাইয়া 35 তো আসছে। 3 4 ও 12 তাইলে তো হইছেই, তাইলে তো আর প্রবলেম নাই। তো এখন দেখো 140। তুমি, তুমি দেখো এই যে এক্স এর ভ্যালু 35 আসে, তাহলে এইখানে আমার চাইছে এর ভ্যালু কত, তো এ সমান কত পাইছি আমরা? 4x পাইছি না, এর ইকুইভ্যালেন্ট ভ্যালু। তাহলে 35 ইন্টু 4, তাহলে 4 35-এ কত হয়? 4 5 20, হাতে আছে 2, সরি হ্যাঁ 2, তাহলে 12 14, তাহলে 140। এটাই উত্তর। এই আর কি। সো এই রেশিওর ম্যাথ গুলো আরো ডিটেলসে তখন ওইখানে প্র্যাকটিস করাবো, সমস্যা নেই। তোমরা এখন জাস্ট মেইন থিমটা বুঝলেই হবে। তারপরটা তো আসো, ডেলি ডেলি মানে কি বলো? এটা হচ্ছে ওয়েস্ট টাইম, সময় অপচয় ওয়েস্ট করা। টাইম। হ্যাঁ, তারপরে ভাই এগুলো কোন অ্যাফিডেভিট। বই পাবো? এই যে এগুলা এগুলা তোমার হচ্ছে নেক্সট এক্সামে আমি টপিক দিয়ে দিব, মানে শিট দিয়ে দেবো। এটা এটা হচ্ছে ইডিয়মস টাইপের একটা কোশ্চেন, মানে বাগধারা টাইপের। তারপর দেখেন অ্যাফিডেভিট মানে কি বলো? সি নাম্বার ভাইয়া। রিটেন রিটেন সি নাম্বার স্টেটমেন্ট। স্টেটমেন্ট রিটেন আন্ডার স্টেটমেন্ট ওথ। মেড আন্ডার হ্যাঁ ওথ। রাইট। তারপর দেখো অ্যাড ভ্যালোরেম, এটার মানে কি? এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ভ্যালু। অ্যাকর্ডিং টু ভাইয়া, অ্যাকর্ডিং টু ভ্যালু, রাইট। তারপর বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? রামচন্দ্র রামচন্দ্র বিদ্যাবাগীশ। বিদ্যাবাগীশ। রামচন্দ্র বিদ্যাবাগীশ। তারপরে আমরি বাংলা ভাষা, বাগীশ না এখানে আ দ্বারা প্রকাশ আবেগ, করছে কি? আবেগ আবেগ। আনন্দ। আবেগ। হয়তো আনন্দ, সরি আবেগ না, এটা হচ্ছে ভাই আমরি এটা তো বাংলা ভাষা আবেগ হয় না? দেখাচ্ছে আনন্দ। And বইতে আনন্দই দেওয়া, আই ডোন্ট নো কেন, এটা কি, এটা ভাই তোমাদের এটা তো কোশ্চেন। আবেগ বোঝায়, আনন্দ। আমরি বাংলা এই ভাষা। কনফিউশনের কারণে এটা হচ্ছে অ্যাডমিশনের কোয়েশ্চেন। এখন সবাই তো আবেগই ভাবতেছে, তাইলে তো আর আবেগ কোশ্চেন দিত না, আই ডোন্ট নো, মানে আমি বইতে দেখছিলাম আনন্দ দেওয়া, এখন তোমরা দেখো সার্চ করে কি আসে। ভাই আমিও ফার্স্টে আবেগই ভাবছিলাম, পরে দেখি যে আনন্দ। আনন্দই হবে, আনন্দই হবে। হ্যাঁ। তারপর দেখো বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি বলো? 4টি। হ্যাঁ, 4টা। এই 4টা হচ্ছে তোমার ওই যে ন্যাশনালিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজম, সেকুলারিজম, ওগুলা। তারপরে বাংলাদেশের জাতীয় সংসদের 300 নম্বর আসন কোনটা? এটা মনে হয় বান্দর। রাঙামাটি ভাইয়া। রাঙামাটি। রাঙামাটি। রাঙামাটি না, এটা হচ্ছে বান্দরবন। রাঙামাটি হচ্ছে তাহলে কত, 299 হইতে পারে, ঠিক আছে।
আর পঞ্চগড় কততম বলো হ্যাঁ দেখি, 200 এটা পারো কিনা? 1 নং আসবে এক প্রথম। নং এক নং হ্যাঁ হ্যাঁ, মানে প্রথম। তারপরে ভাইটাল, এটা কি, এটা কোন পার্টস অফ স্পেস? ভাইটাল, এটা হচ্ছে ভাইটাল অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তারপর দেখো কামন, ইটস টাইম টু গো হোম, এখানে হোমটা কি? অ্যাডভার্ব, ঠিক আছে। এখানে হোম তারপরে অ্যাডভার্ব হ্যাঁ, এসেছে। ইম্প্রোভারিসটা কি হবে? অ্যাডভার্ব অফ প্লেস, রাইট। ইমপ্রুভিশ। তারপর দেখো ইম্প্রোভারিস, এটা হচ্ছে তোমার মানে নাউন না ভার্ব, আর সরি। হ্যাঁ হ্যাঁ, ভার্ব। এটার মানে কি, ওই যে কাউকে যখন করা হয় একদম, মানে সর্বশান্ত করা হয় নাকি, এরকম কিছু একটা হবে হয়তো, আই গেস। তারপরে লুক বিফোর ইউ লিভ, এখানে বিফোরটা কি? কনজাংশন ভাইয়া। ইটস এ কনজাংশন, অর্থাৎ এখানে দেখো তোমার এটা দুইটা আলাদা সেন্টেন্স বা ক্লজ কে কানেক্ট করতেছে, দ্যাট ইজ ইউ শুড লুক বিফোর ইউ শুড লিভ, মানে বিফোর ইউ লিভ। তারপর দেখো তোমার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা? ভাইয়া প্রথমটা। যেহেতু আর্গু করতেছে তার মানে হবে কি প্লুরাল, দ্য জুরি আর আর্গুইং অ্যামং দেমসেলফ, মানে প্রথমটা। তারপর দেখো এখানে যেহেতু ক্রাইম কমিট করছে, তাহলে আমাদের এটা আসছে আবার প্রোনাউন থেকে, তাহলে আমাদের সিকোয়েন্স হচ্ছে 231, অর্থাৎ 231। ও না সরি, 123। কমিট, ক্রাইম করলে 123, তাহলে হবে কি আই ইউ অ্যান্ড হি, তাহলে প্রথমটাই উত্তর। আই ইউ অ্যান্ড হি কমিটেড দ্য ক্রাইম। আর যদি নর্মাল সেন্সে থাকতো কোনো ক্রাইম বা দোষ স্বীকার বা এরকম কিছু না হইতো, তখন আমরা কি করতাম, ইউ হি অ্যান্ড আই ওইটা দিতাম। তারপর দেখো এটা কি হবে, এইটা যেমন সেটা, এখানে তো কোনো ধরনের নেগেটিভ কিছু নাই, পজিটিভ স্টেটমেন্ট, তাহলে এটা 231-এর রুলস ফলো করবে। তাহলে লেট হি লেট অ্যান্ড ইউ হিম হবে, এন্ড হবে না? ইউ লেট বি ইউ উইটনেস। অ্যান্ড হিম বি উইটনেস, তাহলে এটা হবে বি নাম্বার। প্রশ্ন করতে পারো যে ভাই লেট ইউ অ্যান্ড হি কেন হবে না? কারণ হি হচ্ছে তোমার সাবজেক্টিভ, আমরা জানি লেটের পরে অবজেক্টিভ কেস হয়, তাই লেট ইউ অ্যান্ড হিম। ওকে। তারপর দেখো হ্যাভ ইউ এভার ড্যাশ টু কুয়াকাটা, তাহলে কি হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা, এটা হবে। বিন হবে তারপর ভাইয়া। লেক্সিকোগ্রাফার কি হবে? ডিকশনারি লিখ। ডিকশনারি। হ্যাঁ, ডিকশনারিজ। প্রথম প্রথম ইংলিশে ডিকশনারি লিখছে হচ্ছে স্যামুয়েল জনসন। তারপর দেখো তোমার কারক বাক্যতত্ত্ব নিয়ে ভাইয়া। আলোচনা করে, এটা হচ্ছে বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্ব। রাইট। ইউ বাক্যতত্ত্ব। আর ড্যাশ নজরুল, আই সি, তাহলে এখানে মানে নো এ কমন আর্টিকেল। নাউন, নজরুল। এ তাহলে নজরুল। কি ইউ আর এ নজরুল। নো আর্টিকেল কেন হবে, এখানে তো তুমি হ্যাঁ। তুলনা করছো, মানে নজরুলের সাথে তুমি একজনকে তুলনা করছো যে তোমার লেখা অনেক সুন্দর, তার মানে কি ইউ আর এ নজরুল, আই সি, এরকম, মানে এ নজরুল। তারপরে হুইচ ভাই আমি তো এটা ওয়ার্ড, অন্যভাবে চিন্তা করা যায়, যেমন ইউ আর নজরুল, তুমি কি নজরুল, আই সি। এটা অন্যভাবে না তো, অন্যভাবেও তো হয়। না মানে এখানে তুমি দেখো, এইটা হচ্ছে আমি পড়াইছিলাম, যখন তুমি এমনিতে দিবা, মানে যেটাকে বলতেছি আমরা কি প্রপার নাউন দিবা, তখন তার আগে আর্টিকেল বসে না। তো যদি তুমি এটাকে প্রপার হিসেবে কাউন্ট করো তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, বাট এটা হচ্ছে এখানে কমনলি প্রকাশ করা হয়েছে। যেমন ধরো তুমি একজন হচ্ছে মানে খুব ভালো লিখতেছে, তো সেই হিসাবে বলছে যে ইউ আর নজরুল, আই সি, মানে তোমার লেখাটা অনেক সুন্দর। যেরকম সেম বলতে পারে যে ইউ আর সাকিব আল হাসান, আই সি, মানে তুমি খুব ভালো ক্রিকেট খেলো, দ্যাটস ওয়াই, এরকম, বুঝছো? তাহলে ভাই বুঝবো কি করে যে এটা এটা হবে? এটা বোঝার ওয়ে তো হচ্ছে ক্রিটিক্যালি থিঙ্ক করতে হবে, কিছু তো তোমাকে বলে দিবে না যে এটা মানে আমি কমনলি হুম। চাইছি বা এরকম। টিচাররা তো অতটাও তোমার কাছে ধরো অবলাইজড না, এইভাবে কমনই বোঝায় ভাই। মনে করো যে তাদের অত সোজা বাংলা ভাষায় ঠেকা পড়ে না, ঠিক আছে, যে বুঝার সে বুঝবে, যে বুঝবে না তাকে আমার চাই না, এটা হচ্ছে তাদের সহজ উত্তর। আর আমাদের টিচাররাই তো বলে যে আমরা অ্যাডমিশন টেস্ট নেই কি, তোমাদের কি মনে হয় তোমাদের ভর্তি করানোর জন্য, কিংবা বাদ দেওয়ার জন্য, বাদ দেওয়ার প্রসেস, যে যারা যারা আসবে তারা আসবে, তারা আসবে না। ধরো ক্রিটিক্যালি থিঙ্ক করতে হবে। তারপর এই যেমন ধরো এই যে ওয়ার্ড মাস্টার, এটা কোন পার্টস হয়েছে মাস্টার? ডিরেক্ট এটাই আসলো যে মাস্টার শব্দটা কোন পার্টস অফ স্পেস? হ্যাঁ, এটা ভার্ব দিলে মাস্টার তুমি নাউন না? অ্যাডমিশনে মার্ক পাবা, কিন্তু নাউন দিলে তুমি মার্ক পাবা না। আমি বলতে পারো যে ভাইয়া আমি তো মাস্টার মানে বুঝছি যে টিচার মাস্টার, সেই মাস্টার, তাহলে তো নাউন, তো তারা তো সে অর্থে দেয় না, তারা এটা হচ্ছে কি একই নাউন ওয়ার্ড। বুঝেছে না? বা এরকম কিছু। এখানে কিছু কিছু শব্দ যেগুলো নাউন হওয়ার পর সেটা ভার্ব হিসেবে কাজ করে, যেমন হাজব্যান্ড, মাস্টার, পেন, পেন শব্দটাও কিন্তু একটা ভার্ব, এটা কিন্তু নাউন ওয়াটার। না। সো এই যেমন ওয়াটার, এটাও একটা ভার্ব। তো তোমার কি মনে হয় অ্যাডমিশন টেস্টে কি ওয়াটার, পানি, পানি কোন পার্সেন্ট, এটা জিজ্ঞেস করছে? এটা জিজ্ঞেস করলে তো হইতোই, তাহলে তো এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন হইতো না, তাহলে সেটা প্রাইমারি কোশ্চেন হয়ে যেত।
ওই আর কি, ওইটা ক্রিটিক্যালি আমাদেরকে বুঝে নিতে হবে। এখানে স্ক্রিনটা দেখা যাচ্ছে না কেন? দেখা যাওয়ার তো কথা, তোমার কেন যাচ্ছে না বলতে পারতেছি না। হুইচ ওয়ার্ড ইজ নট ইউজড অ্যাজ এ ভার্ব, এখানে কোনটা ভার্ব হিসেবে ইউজ হয় না, সেটা হচ্ছে অ্যাঙ্গুইশ। ঠিক আছে। 21 তারপর হচ্ছে তোমার ফলোইং ইজ এন প্রেপোজিশন। না, প্রিপোজিশন। হ্যাঁ, এটা নাউন এটা প্রিপোজিশন হবে। প্রেপোজিশন। নাউন হবে না। ঠিক আছে। আমিও নাউন নাউনই দিয়েছিলাম, নাউন তো হয়নি। তোমরা কেন এত মানে সিম্পলি চিন্তা করতেছো? ফলোইং ইটস এ প্রিপোজিশন, রিগার্ডিং এটা একটা হচ্ছে প্রিপোজিশন, ঠিক তেমনি যে অ্যাকসেপ্ট এই শব্দটা একটা প্রিপোজিশন, এগুলো প্রিপোজিশন হিসেবে কাজ করে। তারপরে দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক, এখানে ওয়াকিংটা কি? পার্টিসিপেল। পার্টিসিপ। এটা হচ্ছে জিরান্ড। ও, এটা ও জেরা। জিরান স্যার, ভাইয়া ওই তোমরা দিন তো, পড়াইছিলেন জিরানি। হ্যাঁ তোমরা তো কনফিডেন্টলি ভুল করো দেখি টুকটাক জিনিস। এই যে এটা করা যাবে না, আরেকটু মানে ভালোভাবে পড়তে হবে, বিশেষ করে মাস্টার বইটা থেকে প্র্যাকটিস করতে বলছি না ক্লাস দেখার পরে, ওটা থেকে প্র্যাকটিস করবে, দেখবা যে এই হুবহু কোশ্চেন গুলো এখানে আছে ভাইয়া বিভিন্ন ফার্স্ট ক্লাসে তো ইউনিভার্সিটি এগুলো কিছুই অ্যাডমিশনে। পড়ানো হয়েছিল না, মানে যেগুলো ভাইয়া ভুল গেছে বেশিরভাগ ভাইয়া, এগুলো তো ফার্স্ট ক্লাসে কিছুই ছিল না। আপনার সেন্টেন্স নিয়ে আলোচনা ছিল টুকিটাকি। ও না, এখানে আরেকটু এখানে বলি, ফার্স্ট ক্লাসের একটা টপিক ছিল না পার্টস অফ স্পিচ শেষের দিকে, তো এখানে তো সবকিছু পার্টস অফ হ্যাঁ। স্পিচ থেকেই দিছি। এখন হতে পারে যে আমি একটু ডিপলি কোশ্চেন করছি, বাট এটা তো পারতে হবে। ইভেন এই যে এর মধ্যে ম্যাক্সিমাম জিনিসগুলো আমি নাউনের ক্লাসে পড়াইছিলাম, নাউনের ক্লাসটা তো হয়েছিল রাইট, ফলোইং রিগার্ডিং এগুলো আলাদা আলাদা করে লিখে লিখে পড়াইছি। তারপর তোমার এই যে ইউ আর এ নজরুল, এটা নাউনের ক্লাসের প্রথম 2-3টা স্লাইডের মধ্যে আছে, ওইখানে দেখলে দেখতে পারবে এগুলো, বুঝছো? এই যে তোমার এটা এটা অবশ্য তোমার সেকেন্ড ক্লাসের থার্ড ক্লাসের টপিক, এই যে কমিটেড ক্রাইম, বি উইটনেস এগুলা। তারপর জুরি, এটাও নাউনের থেকে দেওয়া। তারপর কনজাংশন, লুক বিফোর, এটাও ফার্স্ট ক্লাসের টপিক। আর এগুলা তো ডিরেক্ট পার্টস অফ স্পিচের, মানে ওয়ার্ড টু ওয়ার্ড ধরে ধরে কোশ্চেন, এগুলো তো পারা উচিত, তাই না? ওগুলো এখন তো পেরেছি ভাইয়া। ফার্স্ট যেই ক্লাসটা হয়েছিল আমাদের, ফার্স্ট ক্লাসের কন্টেন্ট কি ছিল? ফার্স্ট ক্লাসের কন্টেন্ট ছিল হচ্ছে সেন্টেন্স। তো সেখান থেকে আসে মাত্র একটা জিনিস, সেটা হচ্ছে তোমার, মানে আসতে পারে অনেক কিছুই, কিন্তু একটা জিনিস মেইনলি আসে, সেটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট ইনডিরেক্ট যে কোশ্চেন, সেইটা। তো ওইখানে আমি ওইটা দেখো অলরেডি, কিন্তু ওই যে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে ওইখান থেকে কোশ্চেন আসছে, এই যে একটা স্টুডেন্ট বললো হ্যাঁ না ভাইয়া, যে ভাই ওই দিন ওই আসছে। কোশ্চেনটা আসছিল। হ্যাঁ হ্যাঁ। তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, And তোমরা তো এই জিনিসগুলো হয়তো এর আগে পড়ছো, অথবা কেউ পড়োই নাই। And যারা পড়ছো তারা এমনিতেই পড়ছো, যে কি বুঝে কি পড়ছো নিজে জানো না, এমনিতে কোশ্চেন দেখছো, সলভ করে গেছো এরকম। বাট এটাকে তো বুঝে বুঝে পড়তে হবে, যে ইন্টারোগেটিভের প্রথমে যদি এরকম থাকে তাহলে পরে এরকম হবে, অ্যাসার্টিভ হবে, জিনিসগুলো তো জানতে হবে। কারণ না জানে তুমি একবার পারছো, দ্বিতীয়বার তো ভুল করবা, এটাই স্বাভাবিক, সবসময় তো আর পারবা না। তো এই জন্যই বোঝা লাগে যে কোথা থেকে কি লাগে। ইংলিশ খুবই ইজি একটা জিনিস, যদি তুমি মানে ভালোভাবে গ্র্যাপ করতে পারো। ইংলিশের মতো সহজ সাবজেক্ট আর দুইটা হয় না। আমি জানি না তাও স্টুডেন্টরা কেন ইংলিশ এরকম মানে ভাই, এটাও ই করে। আপনার কাছে হয়তো, আমাদের কাছে না। না তোমাদের কাছে এখন বিশেষ না, করে আমার সামনে ক্ষেত্রে। সামনে সামনে দেখবা যে ইংলিশ অনেক ইজি হয়ে গেছে। ইংলিশ ইংলিশ হচ্ছে, টু বি অনেস্ট, ম্যাথের মতো ক্যালকুলেট করে অ্যান্সার বের করা যায়, যে এই কারণে তুমি রিজন বুঝবা যে এই কারণে এরকম হচ্ছে। কারণ ইংলিশ এটা একটা ল্যাঙ্গুয়েজ। আমরা যেমন বাংলাতে কেন কি করি, এটার তো একটা নির্দিষ্ট রিজন আছে না, তো ইংলিশেও ঠিক তেমনি এরকম আছে। ইংলিশকে সাবজেক্ট হিসেবে থিঙ্ক না করে ল্যাঙ্গুয়েজ হিসেবে থিঙ্ক করলে দেখবো অনেক সহজ। প্রত্যেকটা জিনিসের যুক্তি আছে, যে এই কারণে এটা হচ্ছে, ওই কারণে এটা হচ্ছে, এরকম। দুইভাবে চিন্তা করে দেখছি, কোনোভাবে হয় না, পারতেছি না ইংলিশ আর। আচ্ছা, তুমি তো আমার ক্লাসের আগে করো নাই, এখন করবা, দেখবা যে তোমার আস্তে আস্তে গ্রো করতেছে। তুমি আজকে বলতেছো না, আবার তোমাদেরকে ধরো নেক্সট মান্থে জিজ্ঞেস করবো যে এখন তোমাদের ইংলিশের কি অবস্থা, তখন ফিডব্যাক দিবা, তাই না? এখন তো ধরে নিলাম যে তোমরা সবারই একে বসছে, ইংলিশের তো মাত্র ফার্স্ট আর সেকেন্ড ক্লাস হয়েছে, সেকেন্ড ক্লাসের উপর এখনো পরীক্ষাও হয় নাই। ফার্স্ট ক্লাসের মাত্র 2টা ক্লাস হয়েছে, মানে একটাই ধরতে পারো। তো এভাবে করে আরেকটু একটু আগাও। তো সেদিন যে মানে ঢাকা ইউনিভার্সিটির সিনিয়র কোশ্চেন আসছে, ওটা পারছো না? যে পরীক্ষা দিছো, পারছিলা কিনা? জি জি। তো ধরো এখন পারবা, ওটা তো কনফিডেন্টলি পারা যায়, তো ওটা ইজি ছিল। সো এই আর কি, এখন এবার তোমাদের বাজে। সি ইউনিটের পরীক্ষাটা ভাইয়া সহজ ছিল, নর্মালি হ্যাঁ, একটু ইংলিশটা হার্ড হয় নাই তোমার। আর ঢাবির সবসময় কোশ্চেন ইজি করে, ঢাবির কোশ্চেনের মতো ইজি কোশ্চেন আর কোনো ইউনিভার্সিটি ভাই, করে না। বিতে বিতে হয়ে যেত আমার, 0.25 এর জন্য হয় নাই। ওই মানে যাদের ছুটে তাদের এইটুকুর কারণেই ছোটে, ওটাকে ছোট হিসেবে দেখা উচিত না, বুঝছো? এনিওয়ে 11টা 12 বাজে, তোমাদেরকে 11টা 20-এ আবার লিঙ্ক দিই,
দেন আমরা জিকের উপরে ক্লাস নিব, ঠিক আছে? আমি তো নোটিসে বলছিলাম যদিও ম্যাথ নিব, বাট আমাদের জিকে ক্লাস মেবি বাদ আছে, ওইটা হয় নাই, তো ওইটা নিতে হবে। ওকে, আজকে ক্লাস 12টা পর্যন্ত যাবে।